রাত পোহানোর সাথে সাথে ভুইয়া মঞ্জিলের শোকের ছায়া কেটে গেছে। বাড়ি জুড়ে আবারও ছড়িয়ে পড়েছে সাজ সাজ রব। নিয়ম অনুযায়ী আজ মমিতা এবং রাতুলের বৌভাতের অনুষ্ঠান। ছোট বড় সকলেই সাজগোজে ব্যস্ত। ইতিমধ্যে বড়রা তৈরি হয়ে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। অন্য গাড়িটাতে করে বাচ্চারা পরে আসবে। কৌশিক মাত্রই গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়েছে। কোমরে একটা সাদা টাওয়াল পেঁচানো, আর একটা টাওয়াল ঘাড়ে ঝুলিয়ে মাথা মুছছে। এক হাতে মাথার পেছনের দিকের চুলগুলো ঝাড়তে ঝাড়তে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। এমন সময় নজর গেল দরজার দিকে। চাপিয়ে রাখা দরজার ফাঁক গলিয়ে দেখা যাচ্ছে এক জোড়া ডাগর আঁখি। কাজলে লেপটানো চোখ দুটো কৃত্রিম আলোয় জ্বলজ্বল করছে। কৌশিক আড়ালে মৃদু হাসল। মাথা মোছার ভঙ্গিতে ধীরে সুস্থে দরজার দিকে পা বাড়ালো। দরজার কাছাকাছি এসে আচমকা একটানে দরজা খুলে ফেলল। সেকেন্ডের ব্যবধানে তোবাকে হ্যাচকা টানে ভেতরে ঢুকিয়ে তড়িৎ দরজা আটকে দিল। হতভম্ব তোবা বুঝতেই পারল না কি থেকে কি হলো। যখন বুঝতে পারল তখন সে কৌশিকের বাহুডোরে আবদ্ধ। তুবাকে দেয়ালের সাথে ঠেসে ধরে দুই পাশে হাত রেখে আটকে ধরেছে তুবাকে। মাথাটা সামান্য ঝুঁকিয়ে তুবার মুখোমুখি হয়ে আছে। পিটপিট করে একবার কৌশিকের চোখের দিকে তাকালো তুবা। কৌশিক ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। ওই গভীর চোখে তাকিয়ে থাকার সাহস হলো না তুবার। চোখ নামিয়ে নিল। তৎক্ষণাৎ নজরে পড়ল কৌশিকের উন্মুক্ত প্রশস্ত বুক। ফর্সা বুকটা অল্প বিস্তর লোমে আবৃত। পানিতে ভিজে লোমগুলো দেহের সাথে লেপ্টে আছে। নিয়মিত জিম করার ফলে দেহের গঠন এতদম মানানসই। পেটের কাছের সিক্স প্যাক অবশ ভাজে ভাজে ফুটে আছে। পুরো দেহ জুড়ে ফোটায় ফোটায় চিকচিক করছে পানির বিন্দু। তুবার যেন শ্বাস আটকে আসলো। কৌশিকের সুঠাম ভেজা শরীর তাকে বেসামাল করে তুলল। বেহার মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো কৌশিকের দেহের প্রতিটা ভাঁজ। তুবার অবস্থা দেখে মনে মনে হাসল কৌশিক। সন্তুষ্ট হলো। আজ মনে হচ্ছে তার দিনের পর দিন জিম করা সফল। তার প্রিয় মানুষ তার দেহের প্রতি আকৃষ্ট হচ্ছে। তার দেহের ভাঁজে আটকে গেছে। কৌশিক দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে হাসল। তুবার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, ওয়ানা টাচ ইট জান। কৌশিকের ফিসফিস কণ্ঠ শুনে পুরো দেহ জুড়ে শিহরণ বয়ে গেল তুবার। তড়িঘড়ি করে নজর সরিয়ে নিল। ক্রমাগত মাথার ডানে বামে নেড়ে বলল, না না, বাট আই ওয়ান্ট টু টাচ ইউ অ্যান্ড অলসো ফিল ইউ জান। মোহনীয় কণ্ঠে কথাগুলো বলেই তুবার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল কৌশিক। গাঢ় চুম্বনে ভরিয়ে দিল তুবার ঘাড়, গলা। আবেশে চোখ বন্ধ করে দেয়াল খামচে ধরল তুবা। বুকের গতি বেড়ে হলো তিনগুণ। কৌশিক সময় নিল না গলা থেকে নিচে নামতে। তুবার পাতলা কোমর পেঁচিয়ে ধরে নিজের কাছে টেনে নিল। গলা থেকে ঠোঁট নামিয়ে নিল বক্ষ ভাঁজে। ভেজা চুমুতে ভরিয়ে দিল বক্ষের উন্মুক্ত জায়গাটুকু। তুবা খামচে ধরল কৌশিকের ভেজা চুল। ঘন ঘন শ্বাস নিতে নিতে বলল, থামুন প্লিজ, কে এসে পড়বে। উহু, আমি মুডে আছি। বলেই ঠোঁটের ছোঁয়া আরো গাঢ় করল। বক্ষ ভাঁজের মাঝে উষ্ণ ঠোঁটের ছোঁয়া পাগল করে দিচ্ছে তুবাকে। হাত পা ভেঙে পড়ে যাবে যেন। এই অসহ্য সুখ থেকে বাঁচতে তুবা টেনে টেনে বলল, প্লিজ কৌশিক ভাই, কেউ চলে আসবে। কৌশিক তৎক্ষণাৎ থেমে গেল, কিন্তু তুবাকে ছাড়ল না। নিজের সাথে মিশিয়ে রেখেই মাথা তুলে তাকালো। বাঁকা হেসে বলল, বাচ্চা ভাবিস আমাকে? আর একটু পরিশ্রম করলে বাচ্চার বাপ হয়ে যাব। আর তুই আমাকে বাচ্চা ভোলানোর ভয় দেখাস। বাড়িতে এখন আমি এবং আমার সাঙ্গপাঙ্গ ছাড়া কেউ নেই। বড়রা অনেক আগেই এ বাড়িতে চলে গেছে। সো এখন তোকে খেয়ে ফেললেও কেউ এগিয়ে আসবে না। তুবা মাথা নিচু করে জিভ কামড় দিল। উত্তেজনায় সে গুলিয়ে বসেছিল, এখন বাড়ি ফাঁকা। এই মুহূর্তে বাড়িতে যারা আছে তারা সবাই ওদের দুজনের সম্পর্কের বিষয় জানে। এমনকি ওদের গোপন বিয়ের সাক্ষী ও ভাইবোনেরা। তুবাকে চিন্তামগ্ন দেখে কৌশিক ডান গালে গাঢ় চুম্বন বসিয়ে দিল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বাড়ি ফাঁকা পেয়ে উকি ঝুঁকি কেন মারছিস জান? কাছে পেতে মন চাইছে। না, আমি তো শুধু দেখতে এসেছিলাম। আচ্ছা, দেখবি, তাহলে খুলব। বলেই কোমরের কাছে টাওয়ালের গিটে হাত দিল কৌশিক। তুবা তড়িঘড়ি করে খপ করে কৌশিকের হাত ধরে ফেলল। চোখ খিচে বন্ধ করে বলল, ছি, আমি ওটা দেখার কথা বলিনি। তাহলে? আমি তো দেখতে এসেছিলাম আপনি কোন রঙের জামা পরছেন। ঘরে গিয়ে আমিও সেম রঙের জামা পরব তাই। আচ্ছা, ম্যাচিং ম্যাচিং। তাহলে চোখ খোল। তুবা চোখ বন্ধ রেখেই ডানে বামে মাথা নাড়ল। অর্থাৎ সে চোখ খুলবে না। কৌশিক জোর করে তুবার থুমনি ধরে নিচু করে রাখাটা উপরে তুলল। নাকের সাথে নাক ঘষে বলল,
চোখ বন্ধ রাখার প্রয়োজন নেই। বিয়ে করা বউ তুই আমার। আমার সবকিছুই তুই দেখতে পারিস। অধিকার আছে তোর। তুবা ধীরে সুস্থে চোখ খুলল। কৌশিক তৎক্ষণাৎ দুষ্টুমি করে তুবার চোখে মুখে ফু দিল। বাঁকা হেসে বিছানার কাছে চলে গেল। ছাড়া পেয়ে তুবাও পেছনে পেছনে গেল। বিছানার অপর বিছিয়ে রাখা কালো রঙের শার্ট দেখিয়ে কৌশিক প্রশ্ন করল, ইজ ইট ওকে যান? তুবা এবার একটু চিন্তায় পড়ে গেল। কালো রঙের তার দুইটা জামা এবং একটা শাড়ি আছে। এখন সে জামা পরবে নাকি শাড়ি? তুবাকে চিন্তামগ্ন দেখে কৌশিক প্রশ্ন করল, কি সমস্যা? আমার কালো রঙের গাউনও আছে, শাড়িও আছে। কোনটা পরব? আচ্ছা শাড়ি পরি। একদম না, খবরদার বলছি, শাড়ি পরবি না। কেন? আবার কেন মানে? আমি যখন বারণ করেছি তখন পরবি না ব্যাস। শাড়ি পরে তোর অন্য ছেলেদের সামনে যাওয়া নিষেধ। তুবা মুখ ফুলালো, চোখ মুখ অন্ধকার করে বলল, ওকে ফাইন। বলি নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো। তৎক্ষণাৎ কৌশিক আবারও ডেকে উঠল, শোন। তুবা থেমে গেল, পেছনে ঘুরে বলল, কি? কৌশিক জবাব দিল না। এগিয়ে এসে আবারও তুবার কোমর পেঁচিয়ে ধরল। ঠোঁটে শক্ত করে চুমু খেয়ে বলল, ঠোঁটে এগুলো কি লাগিয়েছিস? লিপস্টিক। এগুলো ঠোঁটে দিবি না, আমার নেশা ধরে যায়। পরে বেসামাল হয়ে পড়লে কিন্তু পস্তাবি। তুবা তর্কে জড়ালো না, বাধ্য মেয়ের মতো ছোট্ট করে বলল, আচ্ছা। আর শোন, চোখে কাজলও দিবি না। কাজল দিলে তোকে অনেক সুন্দর লাগে। আমার দেহ, মন, হৃৎপিণ্ড সবকিছু কাঁপে। আচ্ছা ঠিক আছে, এবার তো যেতে দিবেন। কৌশিকের ইচ্ছে করছিল না ছাড়তে। মন চাচ্ছে এভাবেই তুবা সারা জীবন তার বাহুডোরে থেকে যাক। সময় এখানেই থমকে যাক। কিন্তু হায়, এটা তো সম্ভব নয়। তাই অনিচ্ছার সত্ত্বেও ছেড়ে দিল। ছাড়া পেয়ে তুবা আর দাঁড়ালো না। তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। এখানে থাকলেই বিপদ। হুটহাট লোকটার মুড চেঞ্জ হয়ে যায়। ভাই বোনেরা সব তৈরি হয়ে মৌমিতার শ্বশুর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেলা 10টা বেজে গেল। আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করে সবাই চলে এলো বাড়ির পেছনের ফাঁকা জায়গায়। ছোটখাটো একটা আমের বাগান আছে এখানে। আমগাছের নিচে চেয়ার পেতে বসেছে সবাই আড্ডা দিতে। এ বাড়িতে এসে কৌশিকদের সাথে যোগ দিয়েছে কৌশিকের মামাতো বোন রাইমা। সেই সাথে রাতুলের দুইজন বন্ধুও আছে, সেলিম আর সিফাত। সিফাত সেই ছেলে যে কাল থেকে তুবার পেছনে ঘুরঘুর করছে। সিফাত তুবার মুখোমুখি হয়ে চেয়ার পেতে বসেছে। সেই নানানভাবে চেষ্টা করছে তুবার মনোযোগ পাওয়ার। কিন্তু বেখালি তুবার সরু নজরে তাকিয়ে আছে কৌশিকের পাশে চেয়ার নিয়ে বসা রাইমার দিকে। রাইমা কৌশিককে পছন্দ করে। এমনকি বাড়ির বড়রা চায় ওদের দুজনের বিয়ে দিতে। রাইমাকে নিয়ে তুবার এই একটা জায়গাতেই সমস্যা। যদিও এটা শুধুমাত্র বাড়ির বড়দের চাওয়া। কৌশিক এখনো সম্মতি জানায়নি। তবুও তুবার ভয় হয়। মনে মনে কৌশিককে নিয়ে সে ইনসিকিউর ফিল করে। তুবার মনের সংশয় দূর করতে কৌশিক গোপনে বিয়ে করে নেয় তুবাকে, যাতে তুবা তাকে হারানোর ভয়ে গুটিয়ে না থাকে। কিন্তু তবুও এই মেয়েকে দেখলে তুবার মুখের হাসি উড়ে যায়। রাইমা স্বভাবে ঠান্ডা চরিত্রের মেয়ে হলেও তুবা তাকে পছন্দ করে না। তুবার ভাবনার ছেদ ঘটে তার মেজ চাচার ছেলে নির্বের কথা শুনে। আমাদের বাপ চাচাদের ফ্যামিলি প্ল্যানিংয়ে একটু ভুল হয়ে গেছে। সেলিম ভ্রু কুঁচকে বলে, কেমন ভুল? এই যে বড় চাচ্চুর দুই ছেলে মেয়ে, মৌ আপু আর কৌশিক ভাই। যদিও ওরা জমজ, কিন্তু দুই ভাই বোন তো। আবার আমাদের দিকে আমি আর রিয়া দুই ভাই বোন। মাঝখান থেকে নিয়ম ভঙ্গ করলো ছোট চাচ্চু। তুবা তার একমাত্র সন্তান। ছোট চাচ্চুর উচিত ছিল আরও একটা সন্তান নেয়ার। এবং সেটা ছেলে। কি বলো? মাঝখান থেকে জবাব দিল সিফাত। সে তুবার দিকে তাকিয়ে বলল, তুমি, কৌশিক দুজন ভাই তো আছোই। তুবার নতুন করে ভাইয়ের কি প্রয়োজন? মাথা নিচু করে ফোনে কিছু একটা করছিল কৌশিক। আচমকা সিফাত তাকে তুবার ভাই বলে সম্বোধন করায় ভ্রুকুচকে মাথা তুলে তাকালো। মুখে কোনো জবাব না দিয়ে কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল শুধু। কৌশিকের এমন এক্সপ্রেশনের মানে অন্যরা না বুঝলেও রিয়া এবং নীরব বেশ বুঝল। প্রসঙ্গ পাল্টাতে রিয়া চেঁচিয়ে উঠল নির্বের ওপর, তুই বেশি বুঝিস তাই না? আসছে বাপ চাচাদের সমালোচনা করতে। অন্য কিছু বলার থাকলে বল বেয়াদব। বোনের ধমক শুনে নীরব তৎক্ষণাৎ চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য চারিদিকে পিনপতন নীরবতা ছড়িয়ে পড়ল। কৌশিক নজর ঘোরাতে গিয়ে চোখে পড়ল তুবার ভারাক্রান্ত মুখ। চোখ দুটো কেমন ছলছল করছে। মনটাও বেজায় ভার। কৌশিক বুঝতে পারল তুবার মন খারাপের কারণ। ওর মনে হঠাৎ দুষ্টু বুদ্ধি উকি দিল। তুবাকে জ্বালাতে রাইমার দিকে ঘুরে বলল,
কালকে আসলে না কেন রায় মিস করেছি তোমাকে। রাইমা কৌশিকের দিকেই তাকিয়েছিল। হঠাৎ কৌশিককে আগ বাড়িয়ে তাকে প্রশ্ন করতে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। লাজুক হেসে বলল, উই, একটু অসুস্থ ছিলাম। ব্যাস, তোমার আর সহ্য হলো না। রেগে ধপ করে উঠে দাঁড়ালো। পা দিয়ে চেয়ার লাথি দিয়ে সরিয়ে রাগে গোজগোজ করতে করতে চলে গেল সেখানে থেকে। কৌশিক মনে মনে হাসল। তার বোকা রানী খেপে গেছে। এখন তার রাগ ভাঙানোর ছুতোয় আরও একবার কাছে যাবে। ভরপুর আদর করবে। গভীরভাবে ভালোবাসা দেখাবে। বোকাটা কি কৌশিকের এসব কৌশল বোঝে? মৌমিতার শ্বশুর বাড়ি থেকে ফেরার পর থেকে তুবার মনটা ভারাক্রান্ত মন নিয়ে নিজেকে এক প্রকার ঘরবন্দি করে ফেলেছে। রাইমার সাথে কৌশিকের স্বাভাবিক আচরণ তুবা কিছুতেই মানতে পারছে না। কৌশিক জানে, রাইমা ওকে নিয়ে মনে মনে সংসার করার স্বপ্ন দেখে। কৌশিককে পছন্দ করে। জানার পর তো কৌশিকের তাকে এড়িয়ে চলা উচিত। তা না করে আরও ঘেঁষাঘেঁষি করছে। ব্যাপারটা কিছুতেই হজম করতে পারছে না তুবা। ওর ইচ্ছা করছে চিৎকার করে কাঁদতে। কিন্তু বাপ চাচাদের ভয় গলা থেকে আওয়াজ বের করতে পারছে না। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁটির মতো বিছানায় বসে আছে। রিয়া, মৌমিতা ডেকে গেছে। কিন্তু তুবা কারোর সাথে নিচে যায়নি। মৌমিতার স্বামী রাতুলও ডেকে গেছে। তুবা তবুও ঘর থেকে বের হয়নি। নিচে বসার ঘরে সবাই মিলে আড্ডা দিচ্ছে। হইচই করছে। তুবা দোতলা থেকে সব শুনতে পেল। কিন্তু মনের রাগে আর আড্ডায় সামিল হতে নিচে নামল না। সন্ধ্যা পেরিয়ে রাত তখন 8টা। এই সময় বাড়ির সবাই একসাথে ডিনার করে। এ বাড়ির বহু বছরের পুরনো নিয়ম। সকালে এবং রাতে সবাই একসাথে খাবার খায়। দুপুরে যার যার কাজে থাকায় ওই একবেলা আলাদাভাবে খেয়ে নেয়। সেই রেস্ট ধরে 8টার পরেই তুবার ঘরের দরজায় টোকা পড়ল। তাওহিদ ভুইয়া ভারী কণ্ঠে ডেকে উঠলেন, তুবা, আম্মু, তাড়াতাড়ি বাবার সাথে নিচে এসো। তোমার বড় চাচ্চু ডাকছে। বাবার কণ্ঠস্বর শুনে ধরে রাখা শক্ত মন নরম হয়ে এলো তুবার। বড় চাচ্চুর হুকুম অমান্য করার স্পর্ধা এবারের কারণ নেই। সেই স্পর্ধা তুবা দেখাবে কিভাবে? তাই অগত্যাই তাকে নিচে নামতে হলো। বাবার সাথে গুটি গুটি পায়ে নিচে আসার পর দেখা গেল ড্রয়িং রুমে পায়াচারি করতে থাকা বিচলিত কৌশিককে। কোনো কারণে ছটফট করছে ছেলেটা। তুবাকে নিচে নামতে দেখে লম্বা লম্বা কদম ফেলে এগিয়ে এলো। তুবা চেয়ার টেনে বসতে ঠিক পাশের চেয়ারটা টান দিয়ে বসে পড়ল কৌশিক। যেন এতক্ষণ ধরে তুবার জন্যই অপেক্ষা করছিল। কৌশিক পাশাপাশি বসে হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে দিল। এরপর ঘাড় ঘুরিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো তুবার দিকে। মেয়েটা 1 সেকেন্ডের জন্য তাকাচ্ছে না। বড় কঠিন শাস্তি দিচ্ছে কৌশিককে। সে কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে? কৌশিকের ভাবনার ছেদ ঘটল তুবার মা ময়না বেগমের ডাকে। তিনি আদুরে সুরে প্রশ্ন করলেন, রুটি দেব নাকি পরোটা আব্বু? কৌশিকের ধ্যান ভাঙল। নড়েচড়ে বসে বলল, পরোটা দাও চাচি। ময়না বেগম 3টে ঘিয়ে ভাজা পরোটা কৌশিকের প্লেটে তুলে দিলেন। পাশ থেকে তুবা বলে উঠল, আমাকে রুটি দিও তো আম্মু। আমি পরোটা খাবো না। মেয়ের কথা শুনে ভ্রু কুঁচকালেন ময়না বেগম। অবাক হয়ে বললেন, ওমা, তুই আবার কবে থেকে পরোটা রেখে রুটি খাওয়া শুরু করলি? তুই তো রুটি খাস না। খাই না, আজ খাবো। দাও তুমি। তুবার হাবভাব সূক্ষ্ম চোখে পরখ করছে মৌমিতা। তুবার খাদ্য তালিকার ভিন্নতা দেখে প্রশ্ন করে বসল, এই তোর কি হয়েছে রে? ভূতে ধরেছে আপু। তুবাকে নিশ্চয়ই ভূতে ধরেছে। তাই তো এমন অদ্ভুত ব্যবহার করছে। টেবিলের অপর পাশ থেকে নীরব খিলখিল করে হেসে বলল। নীরবের মা নাইমা বেগম ছেলের পিঠে থাপ্পড় দিয়ে চুপ করতে বললেন। জামাল সাহেব ভারী কণ্ঠে ধমকে উঠলেন, আহ, থামবে তোমরা? আমার বাড়িতে খাবারের অভাব পড়েছে নাকি? যে অপশন দিচ্ছ, বাচ্চারা যা খেতে চাইবে তাই দিবে। না থাকলে রান্না করে এনে দিবে। ছোট বউ, তোবা যা চাইছে দাও। আর খাওয়ার সময় কথা কম বলবে সবাই। জামাল সাহেবের গম্ভীর কণ্ঠ শুনে চুপ হয়ে গেল সবাই। ময়না বেগম তুবার পাতে একটা রুটি দিয়ে চলে গেলেন। কারণ তিনি জানেন, ঝোঁকের বসে চাইলেও এই মেয়ে অর্ধেক রুটিও খাবে না। সবাই যার যার মতো খাওয়ায় ব্যস্ত হওয়ার পর তুবা অরুচি নিয়ে রুটি চিবোতে লাগল। বিষয়টা কেউ খেয়াল না করলেও কৌশিকের নজরে ঠিক পড়েছে। এবং কৌশিক খুব ভালো করেই জানে তুবা ওর ওপর জেদ করেই রুটি নিয়ে বসেছে। মেয়েটার খাওয়া নিয়ে ছেলে মানুষই একদম পছন্দ হলো না কৌশিকের। সে নিজেও আর ঠিক মতো খেতে পারল না। রাত তখন 2টা ছুঁই ছুঁই। ভুইয়া মঞ্জিলের সকল সদস্য ঘুমে বিভোর। প্রতি রাতের এই সময়টাই হলো কৌশিকের একান্ত প্রহর।
নিঃশব্দে দরজা খুলে বাইরে বের হলো কৌশিক। দোতলা থেকে উঁকি দিয়ে একবার নিচে দেখে নিল। সবগুলো ঘর অন্ধকার, অর্থাৎ সবাই পুরোপুরি ঘুম। দোতলা বাড়িটাতে বড়রা সবাই নিচে থাকে, আর বাচ্চারা 4জন থাকে দোতলায়। এতে অবশ্য কৌশিকের একটু সুবিধাই হয়েছে। হুট করেই বড়দের চলে আসার ভয় নেই। কৌশিকের পাশের ঘরটা তুবার। কৌশিক নিচে একবার নজর বুলিয়ে সোজা চলে গেল তুবার ঘরের দরজার সামনে। 2 আঙ্গুলের দরজায় টোকা দিয়ে দাঁড়িয়ে রইল। তুবা তখন জেগেই ছিল। পেটে ক্ষুধা নিয়ে সে আবার ঘুমাতে পারে না। তখন একটা রুটির 4 ভাগের 1 ভাগ খেয়ে ঘরে চলে এসেছে। এখন ক্ষুধায় পেট চেপে ধরে বসে আছে। এমন সময় দরজায় টোকা পোড়ায় নড়েচড়ে বসল তুবা। সে খুব ভালো করেই জানে এই মুহূর্তে তার ঘরে কে আসতে পারে। তাই জেদ ধরে আর দরজা খুলল না। সেভাবেই বসে রইল। খানিক পর কৌশিকের গম্ভীর আওয়াজ এলো, তুবা, দরজা খোল। খুলব না। আপনি জানতো। তৎক্ষণাৎ রেগে জবাব দিল তুবা। কৌশিক মাথা দুলিয়ে হাসল। দ্বিতীয়বার আর ডাকল না। উল্টো ঘুরে গটগট পায়ে দরজার সামনে থেকে চলে গেল। মিনিটের মধ্যে কোনো আওয়াজ না শোনায় কান পেতে দিল তুবা। না, দরজা থেকে কোনো শব্দ আসছে না। আচমকা কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তাড়াহুড়ো করে ছুটল বেলকনির দিকে। পাশাপাশি ঘর হওয়ায় তুবা এবং কৌশিকের ঘরের বেলকনি কাছেই। তুবা যখন বেকনিতে পৌঁছেছে ততক্ষণে কৌশিক নিজের বেলকনি থেকে তুবার ঘরের বেকনিতে লাফ দিয়েছে। কৌশিককে লাফ দিতে দেখে আটকে উঠল তুবা। 2টা বেলকনির মাঝে প্রায় 2-3 হাত দূরত্ব। লাফ দিতে গিয়ে কৌশিক যদি পড়ে যায়। তুবার ভয়কে সত্যি করে কৌশিকের পা পড়ল বেলকনির একদম কোনায়। ভয়ে দিকবিদিক শূন্য হয়ে দৌড়ে কাছে এলো তুবা। কৌশিকের হাতটা ধরে টান দিয়ে নিজের দিকে নিয়ে গেল। পড়তে পড়তে বেঁচে গেল কৌশিক। কৌশিকের নিরাপত্তা নিশ্চিত হতেই তুবা বুকে হাত রেখে হাঁপালো। প্রচণ্ড ভয় পেয়ে গেছে মেয়েটা। তুবাকে এমন হাঁপাতে দেখে ওর কাছে এগিয়ে এলো কৌশিক। পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, রিল্যাক্স যান, শান্ত হ, আমি ঠিক আছি। এই পর্যায়ে তুবা তেতে উঠল। ঘুরেই কৌশিকের বুকে এলোপাথারি কিল ঘুষি মারতে লাগলো। ওর নরম হাতের কিল ঘুষিতে কৌশিকের থোড়ায় ব্যথা লাগছে, বরং বুকে সুরসুরি লাগছে। কৌশিক হেসে তুবার 2 হাত ধরে পেছনের দিকে মুড়িয়ে ফেলল। তুবার বুক ঠেকল কৌশিকের প্রশস্ত বুকে। নিজের সাথে মিশিয়ে নিয়ে কৌশিক বলল, এসব কি? হ্যাঁ, মনে হচ্ছে বুকে কেউ তুলোর বল দিয়ে বাড়ি মারছে। সুরসুরি লাগছে তো। আপনি খুব খারাপ। কেন করলেন এমন? পড়ে গেলে কি হতো? মোচামুচি করতে করতে বলল তুবা। বিপরীতে কৌশিক নাটকীয় ভঙ্গিতে বলল, আসলেই তো। কি হতো পড়ে গেলে? মরে যেতাম। এই রে, তুই তো বিধবা হয়ে যেতিস। আচমকা কৌশিকের মুখে মরার কথা শুনে ছটফটানি থেমে গেল তুবার। ছলছল চোখে তাকালো কৌশিকের দিকে। পরপরই ঠোঁট ভেঙে কেঁদে ফেলল। তুবাকে কাঁদতে দেখে হকচকিয়ে গেল কৌশিক। তাড়াহুড়ো করে তুবার গাল 2 হাতে আগলে ধরে বলল, এই যান, কাঁদছিস কেন? আরে, মজা করলাম তো। এমন মজা কেন করবেন? আচ্ছা বাবা, সরি। আর করব না। এবার চুপ হয়ে যা। তুবা তবুও কেঁদে চলেছে। কৌশিক ব্যতিব্যস্ত হয়ে বলল, সরি বললাম তো। তবুও থামবি না? ঠিক আছে, তাহলে আমার কায়দায় কান্না থামাই। বলি তুবার 2 ঠোঁট আঁকড়ে ধরল কৌশিক। মুখ থেকে আর একটা শব্দ বের হতে দিল না তুবার। ছটফটানিও থেমে গেল মুহূর্তেই। মিনিটের ব্যবধানে কান্নার কথা বলেই বসল তুবা। কৌশিক সময় নিয়ে সরে এলো। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে ছেড়ে দিল। ফিসফিস করে বলল, বলেছিলাম না, কাঁদলেই কষে চুমু দেব। আবার কাঁদ, আবার চুমু দেব। আমার কিন্তু ভালোই লাগে। বিনিময়ে কোনো জবাব দিল না তুবা। মুখ ফুলিয়ে মাথা নিচু করে রইল। কৌশিক হাসল। সামান্য কথা বলাতেই এত রাগ? কথা বলবেন কেন? ভুল হয়ে গেছে মহারানী। আর কোনোদিন রাইমার সাথে কথা বলবো না। মাফ করুন। এখন আপনার রাগ ভাঙাতে কি করি? কড়া করে আদর করে দেব। বারণ করলে শুনবেন? কখনোই না। আমার বউকে আমি আদর করব। বারণ শুনবো কেন? তুবা জবাব দিল না। মুখ ঘুরিয়ে নিল। কৌশিক তুবার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, মুখ ঘুরিয়ে রাখলে কিন্তু অ্যাডাল্ট আদর করব। একেবারে সর্বোচ্চ লেভেলের আদর। আপনি ভীষণ অসভ্য। বউয়ের কাছে অসভ্য হওয়া যায়? তুবা প্রসঙ্গ পাল্টালো। এত রাতে কেন আসলেন? আমার অভিমানী বউ সারা রাত না খেয়ে থাকবে। সেটা কিভাবে মেনে নেই? তোর জন্য চিকেন ফ্রাই নিয়ে এসেছি, উইথ হট টমেটো সস। সঙ্গে এই হট ছেলেটাও আছে। টেস্ট করে দেখতে পারিস। বেকুনিতে লাফ দেওয়ার সময় কৌশিকের হাতে একটা বাক্স ছিল।
যেটা তুবা তখন খেয়াল করেছে। কৌশিকের এই ছোট ছোট কেয়ারগুলো তুবাকে বরাবরই মুগ্ধ করে। তুবার বিষয়ে তিল পরিমাণ কোনো কিছু কৌশিকের নজর এড়ায় না। এই দিক থেকে তুবা পৃথিবীর সবচাইতে ভাগ্যবতী নারী। কৌশিক তুবাকে নিয়ে বেলকনির মেঝেতে বসে পড়ল। নিজের পা মেলে বসে তুবাকে নিজের হাঁটুর ওপর মুখোমুখি করে বসালো। মাঝারি বক্সটা খুলে তুবার সামনে এগিয়ে দিল। পছন্দের খাবার চোখের সামনে দেখে লোভে চোখ চকচক করে উঠল তুবার। এক প্রকার হামলে পড়ল চিকেন ফ্রাইয়ের ওপর। কৌশিক নির্বিশেষ তাকিয়ে রইল তুবার পানে। পুরো একটা চিকেন ফ্রাই শেষ করে তুবা দ্বিতীয়টাতে হাত দিল। কৌশিকের দিকে এগিয়ে দিয়ে বলল, খাবেন? কৌশিক ডানে বামে মাথা নেড়ে না বোঝালো। ধীরে সুস্থে টমেটো সসে আঙুল ডুবিয়ে তুবার ঠোঁটের কোণে লাগিয়ে দিল। বাঁকা হেসে নিজের পুরুষালী ঠোঁট চেপে ধরল তুবার মুখে লাগানো সসে। তুবা আবেশে দুই চোখ বন্ধ করে নিল। এক হাতে খামচে ধরল কৌশিকের পিঠের শার্ট। কৌশিক সময় নিয়ে জিভ দিয়ে তুলে নিল সসের অংশটুকু। চোখে মুখে তার তৃপ্তির আভাস। তুবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চিকেন নয়, আমি তো তোকে খাবো। তাড়াতাড়ি খাওয়া শেষ কর যান। আমার আদর করতে অনেক সময় লাগবে। কানের খুবই কাছে কৌশিকের ফিসফিস আওয়াজ শুনে পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল তুবার। মুহূর্তেই চিকেন ফ্রাইয়ের টুকরোটা হাত থেকে ফ্লোরে পড়ে গেল। চোখ দুটো বন্ধ তুবার। কৌশিকের ফিসফিস আওয়াজ তুবার পুরো দেহে শিহরণ জাগায়। কৌশিক ছোট ছোট করে তুবার ঘাড়ে ঠোঁট ছোঁয়াল। ব্যাকুল কণ্ঠে ডাকল, যান, খুব, বিয়ের কথা বাসায় জানিয়ে দেই। আমি আর অপেক্ষা করতে পারছি না। তোকে খুব করে কাছে পেতে মন চায়। কাছেই তো আছি। উহুম, এভাবে না। তোকে পুরোপুরি আমার করতে চাই। নিজের নামে লিখে নিতে চাই। যেখানে এক চুল পরিমাণও হারানোর ভয় থাকবে না। তোর প্রতিটা রাত কাটবে আমার বুকে। আদরে আদরে ভরিয়ে দেব তোকে। এতটা আদর দেব যে তুই দিশেহারা হয়ে পড়বি। তোকে গভীরভাবে ছুতে ইচ্ছে করছে জান। তুবা চোখ মেলে তাকালো। ঘাড়ে ঠোঁট ডুবিয়ে রাখা কৌশিকের মাথাটা নিজের সাথে চেপে ধরল। কৌশিকের মুখটা গিয়ে ঠেকল তুবার গলায়। লম্বা উঁচু নাকের ডগা ঘষা খেল গলার সাথে। খোঁচা খোঁচা দাড়ির ছোঁয়া সূচের মতো বিচ্ছে গলায়। পুরু ঠোঁট দুটো তখনও পাগলামিতে ব্যস্ত। সেই অবস্থাতেই তুবা মিনমিন করে বলল, আর একটু ধৈর্য ধরুন। আর কয়েক মাস পরেই তো আমার ইন্টার ফাইনাল এক্সাম। পরীক্ষাটা হয়ে গেলে তারপর না হয় জানাই। ততদিনে আমিও একটু সাহস জুগিয়ে নেই। জানেন তো, আমি মাকে খুব ভয় পাই। তারপর বলতে দিবি তো? পাক্কা। হুম। কৌশিক আলতো হাসল। দুই হাত তুবার পিঠে রেখে নিজের সাথে গভীরভাবে মিশিয়ে নিল। উন্মুক্ত গোলদেশ ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। তুবা হাঁসফাঁস করে উঠল যেন। এক হাতে কৌশিকের চুল খামচে ধরে বলল, ছাড়ুন প্লিজ। অনেকক্ষণ তো হলো। রোমান্সের মাঝে ডিস্টার্ব করিস কেন? আমার সামনে আসলেই তো রোমান্টিক মুড চলে আসে আপনার। তো কি করব? চেহারায় তো অ্যালকোহল লাগিয়ে ঘুরিস। দেখলেই নেশা চড়ে যায়। আমার কি দোষ? তুবা হাসল। দুই হাতে কৌশিকের মাথা চেপে ধরে জোর করে গলা থেকে ওর মুখ সরালো। কৌশিকের মুখোমুখি হয়ে বলল, প্রায় ভোর হতে চলল। কাল আমার কলেজে যেতে হবে। আপনারও অফিস আছে। নতুন নতুন চাকরি পেয়েছেন। এখনই লেট লতিফ হতে চান? চাকরি থাকবে তাহলে? নিশ্চয় থাকবে। দক্ষতা যোগ্যতা আছে বলেই অত বড় সফটওয়্যার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হতে পেরেছি। টিকে থাকার টেকনিক আমি জানি। কিন্তু আমি জানি না। বিশ্বাস করুন, আপনার মতো রাতের পর রাত না ঘুমিয়ে স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারি না। আমার মাথা ফাঁকা ফাঁকা লাগে। আমি ঘুমাবো প্লিজ। কৌশিক কয়েক সেকেন্ড এক দৃষ্টে তাকিয়ে রইল তুবার মুখের দিকে। এরপর আলতো হেসে উঠে দাঁড়ালো। যেতে যেতে বলল, আচ্ছা, ঘুমিয়ে পড়। তুবাও পেছনে পেছনে গেল দরজা আটকে দিতে। কয়েক কদম এগিয়ে থেমে গেল কৌশিক। তড়িৎ পেছনে ঘুরে তাকালো। তুবা কিছু বুঝে ওঠার আগেই ঠাস করে ঠোঁটে শক্ত করে চুমু খেল। তাড়াহুড়ো পায়ে যেতে যেতে বলল, ঘুমিয়ে পড়। সেকেন্ডের ব্যবধানে স্থানত্যাগ করল কৌশিক। তুবা হাসল। ধীরে ধীরে হাসি চওড়া হলো। দরজা আটকে লম্বা শ্বাস টেনে বিছানায় গেল। এবার তার শান্তির একটা ঘুম হবে। সকালে ডাইনিং টেবিলের পুরো পরিবার একত্র হয়েছে। টেবিল জুড়ে বাহারি খাবারের মেলা। নতুন জামাই শ্বশুর বাড়ি এসেছে। তার আদরে কি ত্রুটি রাখা যায়? বাড়ির রমণীগণ চারিদিক থেকে রাতুলকে ঘিরে রেখেছেন। যে যা বানিয়েছেন এক এক করে রাতুলের প্লেটে সাজাচ্ছেন। অসহায় রাতুল চুপচাপ দেখছে শুধু। এত খাবার সে একা কেন? তার 14 গোষ্ঠী মিলেও খেতে পারবে না। লজ্জায় কিছু বলতেও পারছে না।
মিনিটের ব্যবধানে বাচ্চারা সবাই নিচে নেমে এলো। তুবা, নীরব এবং রিয়া একেবারে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নেমেছে। তুবা আর নীরব একই ক্লাসে পড়ে। জনেই এবার এইচএসসি পরীক্ষা দেবে। রিয়া এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। কৌশিক এবং মৌমিতা যমজ। মৌমিতা কৌশিকের চাইতে 1 মিনিটের বড়। গত বছর মাস্টার্স কমপ্লিট করেছে দুই ভাইবোন। কৌশিক এখন একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করছে। সবাইকে তৈরি হয়ে নিচে নামতে দেখে রাতুল খাওয়া থামিয়ে দিল। হেসে প্রশ্ন করল, তোমরা কোথাও যাচ্ছ নাকি? তুবা জবাব দিল, কলেজে যাব ভাইয়া। সামনে আমার আর্নির্বের এইচএসসি এক্সাম। অলরেডি অনেক ছুটি কাটিয়ে ফেলেছি। রাতুল চিন্তায় পড়ে গেল। চিন্তিত মুখে মৌমিতার দিকে তাকালো। চোখের ইশারায় কিছু একটা বোঝালো। মৌমিতার কপালেও ভাঁজ পড়েছে। সে চিন্তিত স্বরে বলল, সে কি, আজ থেকেই তোরা স্কুল, কলেজ, অফিস যাওয়া শুরু করে দিচ্ছিস? আমি যে তোদের জন্য সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি। ধুর, সব ভেস্তে গেল। সারপ্রাইজের নাম শুনে তুবা, রিয়া, নীরব আগ্রহী চোখে তাকালো। তুবার আগ্রহ যেন 2 গুণ বেশি। ছটফট করে বলল, কি সারপ্রাইজ মো আপু? তোর দুলাভাই আর আমি তোদের নিয়ে কক্সবাজার ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি। ভেবেছিলাম সারপ্রাইজ দেব তোদের, কিন্তু সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই শোকর হয়ে গেলাম। কৌশিক কাটা চামচ দিয়ে সালাদ তুলে মুখে দিতে দিতে বলল, কবে যেতে চাইছিস? আজকেই রওনা হব ইয়ার। সন্ধ্যায় বের হওয়ার প্ল্যান ছিল। তোর দুলাভাই তো হোটেলও বুক করে ফেলেছে। আজকেই? ভ্রু কুঁচকে প্রশ্ন করল কৌশিক। মৌমিতা গদগদ হয়ে জবাব দিল, তুই অন্তত না করিস না ভাই। বাবাকে আমি রাজি করিয়ে ফেলেছি। এখন তুই হে বললেই হবে। কৌশিক সরাসরি তাকালো নিজের বাবার দিকে। জামাল সাহেব খাওয়ার ফাঁকে ফাঁকে ছেলে মেয়েদের কথা শুনছিলেন। কৌশিক তাকাতেই তিনি খেতে খেতে জবাব দেন, জামাই আবদার করছে তোমাদের নিয়ে ঘুরতে যাওয়ার। ছুটি ম্যানেজ করতে পারলে সবাই ঘুরে আসো। তুবা আর নির্বের পরীক্ষার এখনও অনেক দেরি আছে। এখন তোমরাই ভালো মন্দ ভেবে সিদ্ধান্ত নাও। এরই মধ্যে তার খাওয়া শেষ হয়ে গেছে। তিনি রাতুলের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একে একে লুৎফর সাহেব এবং তাওহিদ সাহেবও চলে গেলেন। তুবা আগ্রহী চোখে তাকিয়ে আছে কৌশিকের দিকে। মনে মনে দোয়া করছে কৌশিক যেন রাজি হয়ে যায়। অনেকদিন পর সবাই মিলে ঘুরতে যাওয়ার সুযোগ হয়েছে। সমুদ্রের তীরে কৌশিকের হাতে হাত রেখে হাঁটবে তুবা। সূর্যোদয়, সূর্যাস্ত দেখবে। প্রিয় মানুষের সাথে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করার সুযোগ বারবার আসবে নাকি? তুবার ছটফটে মুখের দিকে শান্ত চোখে তাকিয়ে রইল কৌশিক। ওর মুখটা দেখে বেশ বুঝতে পারছে তুবা ঠিক কি চায়। তবে সে চিন্তায় আছে ছুটি ম্যানেজ হবে কিনা। তুবার আগ্রহ ভরা মুখের দিকে তাকিয়ে 7-5 মাথা থেকে ছেড়ে ফেলল কৌশিক। মাথা নেড়ে বলল, ঠিক আছে, দেখছি ছুটি ম্যানেজ করতে পারি কিনা। দেখি আবার কি, ম্যানেজ করতে হবে শালাবাবু। হাসির মুখে কথাটা বলল রাতুল। কৌশিক সম্মতি জানালো। ব্যস্ত হাতে ফোন বের করে কারোর নাম্বারে ডায়াল করতে করতে চলে গেল। কৌশিক চলে যেতেই সবাই হই হুল্লোড় করতে করতে যার যার ঘরে গেল ব্যাগ গোছাতে। সন্ধ্যা হতে সবাই যার যার ব্যাগপত্র নিয়ে হাজির। এক এক করে লাগেজগুলো গাড়ির পেছনে রাখল কৌশিক। ওকে সাহায্য করছে নীরব আর রাতুল। নিজেদের গাড়ি নিয়েই কক্সবাজার যাবে ওরা। গাড়িটা ড্রাইভ করবে কৌশিক। ব্যাগপত্র গাড়িতে সাজাতে সাজাতে তুবা আর রিয়া চলে এলো। এরপর এক এক করে সবাই নিজেদের জায়গায় বসতে লাগলো। কৌশিক গিয়ে ড্রাইভিং সিটে বসল। যাওয়ার সময় তুবাকে ইশারায় বলে গেল সামনে গিয়ে বসতে। তুবা গাড়ির দিকে পা বাড়াবে ঠিক সেই মুহূর্তে সেখানে আগমন ঘটল আরও একজন অনাকাঙ্ক্ষিত অতিথির। বিনবুলায় মেহমানের মতো নিজের বর্ষর ব্যাগ নিয়ে দৌড়ে আসছে রাইমা। এই ভর সন্ধ্যায় ইয়াবর ব্যাগ সমেত রাইমাকে দেখে তুবার টানটান হৃদয়ে কুঁচকে গেল। অবাক হয়ে মুখ ফুসকে বলে ফেলল, আপনি কেন এসেছেন আপু? রাইমা ততক্ষণে গাড়ির কাছাকাছি চলে এসেছে। কনকচাপা বেগম গাড়িতে বাচ্চাদের জন্য খাবারের ব্যাগ রাখতে রাখতে বললেন, ওহো, আমি তো তোদের জানাতে ভুলে গেছি। রাইমাও তোদের সাথে যাবে। তোরা সবাই মিলে আনন্দ করবি। মেয়েটা কাছাকাছি আছে যখন, ঘুরে আসুক। ওরও মন ভালো হবে, তাই ওকে ডেকে নিয়েছি। ভালো করেছি না? কথাগুলো বলে একগাল হাসলেন তিনি। তুবার হাসিখুশি মুখটা মুহূর্তেই চুপসে গেল। ঘুরতে যাওয়ার সকল উত্তেজনা, আগ্রহ নিমেষেই উবে গেল। সেকেন্ডের ব্যবধানের রাইমা হুট করেই সামনের সিটে কৌশিকের পাশে গিয়ে বসল। এতে যেন তুবার মাথায় আকাশ ভেঙে পড়ল। বিকট আওয়াজে বজ্রপাত হতে লাগলো মনের ভেতর।
মনটা ভেঙে চুরমার হয়ে গেল। ছলো চোখে তাকালো ড্রাইভিং সিটে বসা কৌশিকের দিকে। চোখের কোণে পানি টলমল করছে। পলক পড়লেই তা গড়িয়ে পড়বে।